তোমাকে ভালোবাসার কথা আমার আর ইহ জনমে মুখ ফুটে বলা হবে না বানি। সেই সুযোগ আমি নিজ পাপে হারিয়েছি, কিন্তু এই নিঝুম রাতের আকাশ সাক্ষী রইল আমি একটা জানোয়ার। এটা যেমন সত্য, ঠিক একইভাবে আমি তোমার ভালোবাসায় আহত, এটাও ধ্রুব সত্য। 10 জন যুবক পাথরের মূর্তির ন্যায় শটান দাঁড়িয়ে রয়েছে। তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে তাদের দলনেতা আব্রাহাম। সকলের কাঁধেই রয়েছে ব্যাকপ্যাক। দেখে যে কেউ মনে করবে একদল ভার্সিটি পড়ুয়া যুবক বোধহয় ভ্রমণ যাত্রায় বের হওয়ার জন্য তৈরি হয়েছে। যদি তারা জানতো তাদের উদ্দেশ্যটা কত ভয়ঙ্কর, এ কোনো ভ্রমণ যাত্রা নয়, বরং মরণ যাত্রা, যেখানে মানুষ মারে মানুষ মরে। শমশের মজুমদারের আলিশান বাড়ির ত্রিসীমানার ভেতর এই মুহূর্তে আব্রাহাম সহ তার সঙ্গীদের অবস্থান। অপেক্ষায় পথ চেয়ে আছে তারা শমশের মজুমদারের। অবশেষে তাদের অপেক্ষার পালা শেষ হয়। বিশাল গেট পেরিয়ে বাড়ির সীমানায় প্রবেশ করে শমশের মজুমদারের গাড়িটা। গাড়ি হতে নেমে শমশের মজুমদার মুখে স্বভাবসুলভ হাসি বজিয়ে রেখে আব্রাহামের দিকে এগোয়। আব্রাহাম রাশভারী স্বরে শুধায়, আমরা প্রস্তুত স্যার। শমশের মজুমদারের হাসির রেখা দীর্ঘ হয়। তিনি এগিয়ে গিয়ে আব্রাহামের কপালে চুমু খেয়ে বলে, আমি জানি তুমি আমার মান রাখবে। আব্রাহাম মৃদু উৎসুক গলায় প্রশ্ন করে, হিরণ স্যার, ওনারা উপস্থিত থাকার কথা ছিল। শমশের বিশ্রী হাসি আঁকে আব্রাহামের কথার পেটে, রহস্যময় গলায় বলে, হিরণের কাছে আজকাল মিশনের থেকে পরিবার বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, হয়তো সেখানেই সময় দিচ্ছে। আব্রাহাম আর এই ব্যাপারে কথা বাড়ায় না। সে বিদায় নিয়ে প্রস্থান করতে শমশের মজুমদার তার সাথে দাঁড়িয়ে থাকা যুবকের পানে তাকায়। ছেলেটার নাম মানিক, শমশের মজুমদারের বিশ্বস্ত ডানহাত। শমশের মজুমদার পর্যন্ত সকল তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিযুক্ত রয়েছে সে। শমশের ভুরুকুটি করে প্রশ্ন করে, কি ব্যাপার মানিক, হিরণের এখানে উপস্থিত না থাকার কারণ কি? মানিক তোতা পাখির ন্যায় বুলি খুলে বসে। স্যার, আপনার আদেশ অনুযায়ী হিরণ স্যারের বাড়ির উপর যাদের নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা খবর পাঠিয়েছে। সন্ধ্যার দিকে হিরণ স্যারকে গাড়িতে করে বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছে। সঙ্গে ওনার স্ত্রীও ছিল। উনি নিজের স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছে, অসুস্থ খুব সম্ভবত। শমশের চৌধুরী বেশ ঠান্ডা গলায় শুধায়, হিরণ একের পর এক ভুল করে যাচ্ছে। ও ভুলে যাচ্ছে ওর প্রায়োরিটি কি হওয়া উচিত। আমার এত বছরের শিক্ষা ওই 2 দিনের মেয়ের মোহে ভুলতে বসেছে সে। মানিক বলে ওঠে, স্যার, ওনার করা ভুল যদি আপনার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তার আগেই কি ওনাকে থামানো উচিত না? শমশের মজুমদার হাঁটতে হাঁটতে উঠোনের একপাশে রাখা আরাম কেদারায় আয়েশ করে বসে। অতঃপর বলে, শোনো মানিক, আমি পরিবার ও আপনজনহীন একজন শক্তিশালী মানুষ। আমাকে দমানোর কোনো রাস্তা আমি খোলা রাখিনি। অনেকেই হয়তো মনে করে হিরণকে আমি আমার একাকিত্ব দূর করার জন্য এতিমখানা থেকে তুলে এনে নিজের ছায়াতলে রেখেছি, কিন্তু মূর্খের দলে জানে না যে শমশের মজুমদার নিজের হৃদয় কেটে সমুদ্র ফেলে দিয়েছে। যেখানে হৃদয় নেই সেখানে মায়া দয়া থাকবে কি করে? হিরণকে অ্যাডপ্ট করার একটাই কারণ, বিশ্বস্ততা। আমার এমন একজনের খুব প্রয়োজন ছিল যাকে আমি নিজের মন মতো গড়ে তুলতে পারবো। হিরণ হয়েছেও তাই। আমার আদর্শ বড় করেছি ওকে। এই একটুখানি বয়সে ওকে অস্ত্র আর মদের সাথে পরিচয় করিয়েছি। আমার মদের ব্যবসা সম্পূর্ণ হালখাতা সামলানো শিখিয়েছে ওইটুকু বয়সে। একটা সময় ও আমাকে ছাড়িয়ে যায়, আমার ব্যবসা ছেড়ে নিজের আলাদা ব্যবসা প্রতিষ্ঠান করে। শালা মদ ছেড়ে অস্ত্রের ব্যবসা শুরু করে। অস্ত্রের নেশায় এতটাই ডুবে গিয়েছে যে ও লেলিহানা শিখার ন্যায় অপ্রতিরোধ্য হয়ে ওঠে। পোষ্য কুকুর নিজের মালিকের প্রতি যতটা অনুগত থাকে ও ঠিক ততটাই অনুগত ছিল। কিন্তু আজকাল কুকুরটা নিজের মালিকের দিকেই সুযোগ পেলে ঘেউ ঘেউ করার সাহস দেখাচ্ছে, যার একমাত্র কারণ ওই নারী আর শিশু। ও হয়তো ভাবছে মালিকের দিকে ঘেউ ঘেউ করে ও খুব বীর বাহাদুর হয়ে গিয়েছে, কিন্তু বুঝতে পারছে না যে ওই নারী আর শিশুর কারণে ও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এই দুর্বলতাই ওকে আপনা আপনি শেষ করে দিবে। আপাতত আমার ওকে নিজের মিশনের জন্য প্রয়োজন মিটে গেলে ওই কুত্তার বাচ্চাকে নিজের অকাট মনে করিয়ে দিব। শমশের মজুমদারের কথার পেটে আর কোনো টু শব্দ করে না মানিক। মনে মনে সে পৈশাচিক আনন্দ অনুভব করে।
বেশ হবে ওই জানোয়ারটা শায়েস্তা হলে। একবার হিরণকে সরাতে পারলে শমশের মজুমদারের সব থেকে কাছের মানুষ হিসেবে মানিক হিরণের জায়গা দখল করবে। যেই ক্ষমতার এত আত্মগরিমা, ওই জানোয়ারের সেই ক্ষমতা মানিকের আওতায় থাকবে তখন। আর্মিদের থাকার জন্য রয়েছে মেসের ব্যবস্থা। সেই মাসেই একই রুম শেয়ার করে থাকে সাইফ এবং সাদাত। রাতের খাবার সেরে সবেমাত্র রুমে ফিরল তারা। সাদাত বিনা বাক্যে ব্যয়ে নিজের সিঙ্গেল বেডটায় গায়ে দিয়ে একপাশ ফিরে শুয়ে পড়ে। দূর হতে দেখে যে কেউ মনে করবে সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সাদাতের চোখে এখনো ঘুম নামেনি। মধ্যবিত্ত পরিবারে ছেলেদের চোখে সহজে ঘুম নামেও না। সারাদিনের পরিশ্রম শেষে রাত্রিবেলায় যখন বালিশে মাথা গুজে, তখন তাদের মাথায় কিলবিল করে পারিবারিক বিভিন্ন চিন্তা। সাদাতের ক্ষেত্রে সেই চিন্তার পরিমাণ একটু বেশি। এই মিশনে আসার পূর্বেই তার বাবা মারা গিয়েছে। সাদাত তখন অন্য মিশনের কারণে ফিল্ডে ছিল 1 সপ্তাহ। তার বাবার মৃত্যুর খবরটা সে পায় ঠিক 2 দিন পরে। ততক্ষণে দাফন কাজ শেষ। একমাত্র ছেলে হয়েও নিজের বাবার জানাজা পড়ার সুযোগটুকু তার ভাগ্যে জুটেনি। সেই আফসোস এখনো ভিতরে ভিতরে সাদাতকে কুড়ে খায়। সঙ্গে রয়েছে নিজের মা, তার ছোট বোন দুটো চিন্তা। চট্টগ্রাম হতে অদূরে খুলনা জেলায় যাদের অবস্থান। একা 3টা মেয়ে মানুষকে আল্লাহ ছাড়া আর কারো আমানতে রেখে আসতে পারেনি সাদাত। মানুষরূপী জানোয়ার ভর্তি দেশে মা, বোন, স্ত্রী কিংবা কন্যা সন্তানকে একা রেখে তাদের নিরাপত্তার আশঙ্কায় এমন বহু সাদাতই নির্ঘুম রাত পার করে। ঠিক তার পাশে 3 হাত দূরে থাকা অপর সিঙ্গেল বেডটায় সোজা হয়ে সিলিংয়ের পানে চেয়ে রয়েছে সাইফ। খাওয়ার পরে খানিকের আড্ডায় আজ সকলে নিজের পরিবার নিয়ে গল্প করছিল। কি মিষ্টি খুনসুটিময় সেই গল্পগুলো। কত কত চরিত্র রয়েছে সেই গল্পগুলোতে। মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি ইত্যাদি। সাইফ কেবল হাসি মুখে সবার গল্পগুলো শুনে যাচ্ছিল। আচমকা রিদন প্রশ্ন করে ওঠে, কিরে সাইফ মামা, তোর ফ্যামিলির সম্পর্কে আমার কিছুই জানি না। তোকে কখনো বাসায় কল করতেও দেখিনি। তোর ফ্যামিলি কই থাকে? চাটাইগা নাকি? সাইফ তখন খুব স্বাভাবিক ভঙ্গিতে হেসে জবাব দেয়, আসছি একা, জামু একা। তার কথার ভাবার্থ বুঝতে না পেরে ফারদিন প্রশ্ন করে, মানে? সাইফ তখন মৃদু বিরক্তি দেখিয়ে বলে, মানে আমার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন এসব কিচ্ছু নাই। আই হ্যাভ অনলি মি। কথাটা বলেই সাইফ সবার বিস্মিত মুখশ্রী দেখে ফিক করে হেসে দিয়ে বলে, ও সরি, তোগোর মতন 3টা ছাগল আর আরো 3টা পাগলও আছে আমার জীবনে। সাইফের সেই কথার পরে কেন জানি আড্ডা নিজের প্রাণ হারায়। সবকটা মুখ কেমন যেন আধারে তলিয়ে যায়। সবারই হয়তো মনে মনে সাইফের জন্য মায়া লাগছিল, কিন্তু এই মায়াটা তো সাইফ কখনো চায়নি। সে তো বেশ আছে নিজের এই একা জীবনে। কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, না আছে কোনো মাথা ব্যথা। পরিবার থাকা কি আসলেই গুরুত্বপূর্ণ? কই, সাইফ তো দিব্যি পরিবার পরিজনহীন জীবন কাটিয়ে দিচ্ছে। কখনো কোনো অভিযোগ তার মনে উকি দেয়নি। আপন ভাবনায় বুধ থেকেই সাইফ মনে মনে নিজের সিঙ্গেল বেডটার উদ্দেশ্যে বলে, দেখ শালা, তুই আর আমি সিঙ্গেলই ভালা। রাতে ঘুমানোর আগে নার্স এসেছে নিশার পায়ের ব্যান্ডেজ বদলে দিতে। বিছানায় হেলান দিয়ে বসে থাকা নিশা একবার পাশ ফিরে 3 সিটের সোফাটার দিকে তাকায়। নাইমার কেবলমাত্র চোখ লেগে এসেছে। সারাদিন তিনি এক পায়ে দাঁড়িয়ে নিশার দিকে খেয়াল রাখেন। মায়ের ক্লান্ত দেহটাকে খানিকের আরাম হতে ডেকে তুলতে মন চায় না নিশার। সে চুপচাপ বসে রয় নিজের মতো। নার্স তার গাউনটা হাঁটুর উপর তুলতে সাদা ব্যান্ডেজে মোড়ানো পা উন্মুক্ত হয়। নিশার বুক ভয়ে ডিপ ডিপ করছে। এই কয়দিন ড্রেসিং চেঞ্জ করার সময় নাইমাই পাশে দাঁড়িয়ে সবটা খেয়াল রেখেছে। নিশা ভয়ে চোখ বুজে রেখেছিল। এখন পর্যন্ত সে একবারও নিজের পায়ের সেলাইয়ের জায়গাটা দেখেনি, কিন্তু আজ ঠিক করেছে সে নিজে তাকিয়ে থেকে জায়গাটা দেখবে। যে ক্ষত আর ডাক্তার সারা জীবন বয়ে বেড়াতে হবে, তার মুখোমুখি হতে না জানলে জীবনটা পার করা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে তার জন্য। সাদা ব্যান্ডেজের কাপড় সরে যেতেই একটা বিভৎস দৃশ্য দেখে নিশা। সেই দৃশ্যের ভার তার মস্তিষ্ক সইতে পারে না। আচমকা চিৎকার করে উঠে সে। দুহাতে নিজের মুখ ঢেকে ফেলে সে। চোখ জোড়া দৃঢ় করে বুঝে রয়। তার চিৎকারে ইতোমধ্যে নাইমার ঘুম ভেঙে গিয়েছে। জুলফিকারও কেবল মেয়েকে দেখার জন্য হেডকোয়ার্টার হতে সরাসরি হসপিটালে এসেছিল, কিন্তু নিশার কেবিনের দরজার কাছাকাছি আসতে চিৎকারের শব্দ শুনতে পেয়ে সে তড়িঘড়ি করে কেবিনে প্রবেশ করে। দ্রুত মেয়ের কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করে কি হয়েছে। নাইমাও একই প্রশ্ন করছিল মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে। নিশা কাঁদতে কাঁদতে বলে, আম্মু, আমার পা দেখতে অনেক বিশ্রী হয়ে গিয়েছে। কি বাজে কালো দাগ, অনেক বাজে দেখতে আম্মু। আসল কারণ বুঝতে পেরে নাইমা আর জুলফিকার দুজনেই হৃদয় ব্যাকুল হয়ে ওঠে।
জুলফিকার চোখের ইশারায় নার্সকে বলে দ্রুত ড্রেসিং সেরে বেরিয়ে যেতে। নার্স নিজের কাজ সেরে চলে যায়। ঈশা তখনও মুখ ঢেকে হাউমাউ করে কাঁদছে। মেয়ের কান্না দেখে নাইমাও আর স্বাভাবিক থাকতে পারে না। মায়ের মনে হানা দেয় অদ্ভুত সব চিন্তা। মেয়ে মানুষের শরীরে দাগ থাকাটা কোনো অভিশাপের থেকে কম নয়। এই শিলায়ের দাগ যে কোনোদিন যাবে না সেই বিষয়ে ডাক্তার নিশ্চিত করেছে। যদি অন্য উপায় আছে, সেটা হলো প্লাস্টিক সার্জারি। নাইমা কান্নারত গলায় বলে, আম্মু এই দাগ দূর করে দিব মা। আমি দ্রুতই সব থেকে ভালো প্লাস্টিক সার্জারিশিয়ান খুঁজে বের করব। প্রয়োজন পড়ে তো দেশের বাইরে নিয়ে যাব, তুমি চিন্তা করো না।